সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে আরেকটা ভিডিওতে। আমি ডক্টর সুবর্ণা, একজন লিভার রোগ বিশেষজ্ঞ। আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা আসলে আমাকে ইনবক্সে একজন নক করে বলেছেন যাতে আমি একটা হেপাটাইটিস এ, ই এবং একটু লিভার ফেলিওর নিয়ে বলি। আচ্ছা, হেপাটাইটিস এটা মানে হলো যে আপনার লিভারে প্রদাহ বা ইনফ্ল্যামেশন। হেপাটাইটিস এ এবং ই ভাইরাস এই দুটোই কিন্তু খাবার এবং পানির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এই দুটো ভাইরাস যে রোগটা করে তার লক্ষণ হিসেবেই জন্ডিসটা প্রকাশ পায় এবং এটা পুরোপুরি প্রতিরোধযোগ্য। আচ্ছা, আমি যদি ছোট করে একটু বলি যে হেপাটাইটিস এ ভাইরাস সাধারণত খাবারের মাধ্যমেই মানুষের শরীরে ঢুকে, খাবারের মাধ্যমে সংক্রমণটা হয়। এই ভাইরাস সাধারণত খাবার, পানি যেটা অনিরাপদ পানি বা বিশুদ্ধ পানি না, এই সংক্রমণের মাধ্যম হিসেবে তারা পানিটাকে বেছে নেয়। তো অন্য কোনোভাবে কি সংক্রমণ হতে পারে না? হ্যাঁ, পারে। ই ভাইরাসের ক্ষেত্রে হয়, তবে এটা আসলে অন্য প্রসঙ্গ। সাধারণত যেটা হয়ে থাকে আমাদের দেশের পার্সপেক্টিভে বা ডেভেলপিং বা উন্নয়নশীল যে দেশগুলোতে যেভাবে সংক্রমণটা হয়, আমি শুধুমাত্র সেই পার্সপেক্টিভটা নিয়ে কথা বলছি। অন্যভাবে যে সংক্রমণ হতে পারে না তা কিন্তু না। আচ্ছা, এই ভাইরাস দিয়ে জন্ডিসটা সাধারণত খুব সাধারণতই আসলে বাচ্চাদের হয়ে থাকে। আর ই ভাইরাস দিয়ে জন্ডিসটা সাধারণত যারা একটু প্রাপ্তবয়স্ক তাদের হয়ে থাকে। তবে দুটো দিয়েই কিন্তু বাচ্চা বড় যে কারোরই হতে পারে। আচ্ছা, এখন যদি বলি যে এই ভাইরাসটা খারাপ বেশি না ই ভাইরাসটা খারাপ বেশি, দুটোই খারাপ। এই ভাইরাসটার আপনার সাধারণত সংক্রমণ হলে এটাতে মৃত্যুর হার 0.2 থেকে 0.4% পর্যন্ত থাকে। আর ই ভাইরাস দিয়ে যদি সংক্রমণ হয় সেক্ষেত্রে লিভার ফেলিওর বা মৃত্যুর হার কিন্তু 4% পর্যন্ত দেখা গেছে। এবং এ ভাইরাস দিয়ে বা ই ভাইরাস দিয়ে সংক্রমণ হয়ে মৃত্যুর হার বেশি এরকম রোগী হচ্ছেন যাদের আগে থেকে লিভারে অন্য কোনোভাবে ইনজুরি হচ্ছে বা অন্য কোনো লিভার রোগ আছে, বিশেষ করে বি ভাইরাসের ইনফেকশন, সি ভাইরাসের ইনফেকশন বা ফ্যাটি লিভার বা লিভারে চর্বি আছে। এবং ই ভাইরাসের ক্ষেত্রে গর্ভবতী মা যারা আছেন তাদের ক্ষেত্রে যদি সংক্রমণ হয় এবং সাধারণত এই সংক্রমণটা শেষ 6 মাসে বা শেষ 3 মাসের দিকে বেশি হয়। এবং গর্ভবতী মায়েরা যারা আছেন এনাদের যদি ই ভাইরাস দিয়ে সংক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের মৃত্যুর হার 25% পর্যন্ত হতে পারে। সো বোঝাই যাচ্ছে দুটো ভাইরাসই আসলে খারাপ। তাহলে খাবারে এই ভাইরাসটা আসলে কোত্থেকে? খাবারে এই ভাইরাসটা আসে সেটা হলো, ধরেন যারা ক্ষেত বা সবজি চাষ করছেন, ফলের বাগান আছে যাদের, কোনোভাবে মানুষের মলের মাধ্যমে এটা যদি পানিতে যায়, সেই পানিটা যদি আপনি সারের কাজে ব্যবহার করেন বা সেই পানিটা যদি এই ভাইরাসটা দিয়ে সংক্রমণ হয়ে থাকে তাহলে তো এটা খাবার, সবজি, ফলের মধ্যে চলে গেল। এবং কেউ যদি এই ফলটা না ধুয়ে খায় বা এই শাকসবজির যদি প্রপারলি ওয়াশ করা না হয় তাহলে কিন্তু খাবারের মাধ্যমে এটা আমাদের পেটে যাচ্ছে। আমাদের পেটে যাওয়ার পরে অনেকের দেখা যায় উপসর্গ ছাড়াও সেটা সে মলের মাধ্যমে ত্যাগ করছে। এই মলটা যদি কোনোভাবে পানির সাথে মিক্স হয়ে যায় বা খাবারের সাথে মিক্স হয়ে যায় বা কোনোভাবে খাবার এবং পানির মধ্যে চলে আসে, তাহলেই আমরা যদি সেই ভাইরাসটা আছে বা এই দুটো ভাইরাসের সংক্রমণ আছে এরকম কোনো খাবার যদি আমি গ্রহণ করি তাহলেই কিন্তু আমার জন্ডিস হবে, যেটা আসলে খুব সহজে বলতে গেলে যে অনিরাপদ খাবার, খোলা খাবার, বেশি মশামাছি বসছে সেই খাবার, হাইজিন মেনটেন করা হচ্ছে না সেই ধরনের খাবার, এবং যে খাবারের সাথে সাথে পানিটা যদি অনিরাপদ হয়ে থাকে, বিশুদ্ধ খাবার পানি না হয়, তাহলে হচ্ছে আমাদের শরীরে সংক্রমণটা খুব ইজিলি হয়ে যায়। সো কাদের হয় বেশি? যারা হোটেলে বা রেস্টুরেন্টে খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে, যারা খাবারটা হ্যান্ডেল করেন, বেশি খাবার রান্না করছেন বা দেখা গেল যে তাদের হাইজিনে বা তাদের স্যানিটেশনটা তারা মেনটেন করছেন না, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। আচ্ছা, ফুচকা চটপটির কথা খুব বেশি বলা হয়, কারণ চটপটি বা ফুচকাতে যে পানিটা ব্যবহার করা হয় এটা বেশিরভাগ ক্ষেত্রেই অপরিশোধিত পানি থাকে বা বিশুদ্ধ খাবার পানি দিয়ে তারা কিন্তু এই টকটা তৈরি করছেন না। সো এটা খুব ভালো একটা মাধ্যম। আবার গরমের দিনে দেখা যায় যে বিশেষ করে আমাদের চোখে পড়ে এটা বেশি, রাস্তার ধারে বা একটা টঙের কাছে দেখা যায় অনেকে একটা ফিল্টার নিয়ে দাঁড়িয়ে থাকে। তো দেখা যায় বেশিরভাগ যারা একটু রাস্তা দিয়ে হেঁটে গেল তাদের মধ্যে অনেকেই আছেন যে একটু দাঁড়িয়ে মনে হলো যে আমি একটু আখের রস খাবো,
বা আমি একটু ট্যাঙের শরবত খাবো, বা আমি একটু লেবুর শরবত খাবো, বা আমি একটু অ্যালোভেরা জুস খাবো। তো আপনি যখন এই জুসটা বা শরবতটা খাচ্ছেন, আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে এই খাবার পানিটা আপনার জন্য নিরাপদ কিনা, বা এই খাবার পানিটা আসলে পরিশোধিত কিনা, বা এই খাবার পানিটা পরিষ্কার কিনা, বা এই খাবার পানিটা কোত্থেকে আসছে? হ্যাঁ, আপনারা যারা হোটেলে খাচ্ছেন তারা কখনো চিন্তা করেছেন যে যিনি আপনাকে খাবারটা দিচ্ছে তিনি আসলে প্রপার হাইজিন বা স্যানিটেশন মেনটেন করছেন কিনা? জাস্ট এই কারণগুলোর কারণেই কিন্তু আমাদের শরীরে এই সংক্রমণগুলো হয়ে থাকে। হ্যাঁ, এটা এখন তাহলে আমাদের করার কি আছে? হ্যাঁ, ধরেন মিস্টার এক্স, আমি একজনের একটু উদাহরণ দিচ্ছি। ওনার অফিস ওনার বাসা থেকে কাছে, অফিসের পাশেই একটা ফুচকা চটপটের দোকান আছে। ভদ্রলোকটি তার ওজন বেশি, তার আগে থেকেই তার লিভারের চর্বি ছিল, ফ্যাটি লিভার ছিল, এবং এই ভদ্রলোক প্রতিদিন অফিস থেকে ফেরার পথে তার ফুচকা খুব পছন্দ, উনি ফুচকা খান এবং মাঝে মাঝে হোটেলেও খান, তার জাঙ্ক ফুডও পছন্দ। তো আগে থেকে যে লিভারের চর্বি ছিল তিনি তার দিকে নজর দেননি, বা তার কাছে মনে হয়েছে যে এটা থাকলে থাক, এটা চিকিৎসা না নিলে বা কী হবে, বা তিনি এটা নিয়ে কখনো সতর্ক ছিলেন না, বা সেই লাইফস্টাইল ফলো করে বা পরিমিত খাদ্যাভ্যাস বা হচ্ছে নিয়মিত শরীর চর্চার মাধ্যমে যেটা কমানো যায় তিনি তার দিকে নজর দিতে চাইতেন না, কারণ তিনি খাবার খুব পছন্দ করেন আর কি। তো যাই হোক, এটা করতে করতে একটা সময় ওনার এ এবং ই ভাইরাস দুটো দিয়ে তার জন্ডিস হলো। জন্ডিস হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হলো, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে এই ভদ্রলোকটি তার লিভার ফেলিওর ডেভেলপ করে। তো ওনার ক্ষেত্রে যে লিভার ফেলিওরটা হবে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক লিভার ফেলিওর, কারণ ওনার আগে থেকে লিভারে চর্বি ছিল এবং উনি এটা নিয়ে কখনো কনসার্ন ছিলেন না, বা উনি কখনো চাননি যে উনি লাইফস্টাইল মডিফিকেশন বা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে বা নিয়মিত শরীরচর্চার মাধ্যমে উনি এই ফ্যাটি লিভারটাকে আগের অবস্থানে নিয়ে আসবেন। মানে ফ্যাটি লিভারটাকে উনি নিজে থেকে চাইলে কিন্তু নির্মূল করতে পারতেন, যেটা তিনি করেন নাই। আচ্ছা, এখন হেপাটাইটিস এ ভাইরাস বা ই ভাইরাস, এই দুটো ভাইরাস যদি কারো আগে থেকে লিভারে চর্বি থেকে থাকে, বা যদি কারো আগে থেকে হেপাটাইটিস বি আর সি থেকে থাকে, যেটা আমি প্রথমেই মেনশন করেছিলাম, তো তাদের ক্ষেত্রে এই ওনার লিভার ফেলিওর চান্স হওয়া অনেক বেশি, তাদের ক্ষেত্রে লিভার ফেলিওরের চান্স অনেক বেশি। হ্যাঁ, তো আমি যদি খুব সিম্পলি বলি, একজন মানুষ তাকে কোনো অন্য একজন মানুষ আঘাত করছে, শারীরিকভাবে মারছে। হ্যাঁ, তো তখন ওই মানুষটার শারীরিক আঘাত যা হবে, ওই মানুষটাকে যদি তিনজন মিলে মারে তাহলে তার শারীরিক আঘাতটা আসলে গুরুতর পর্যায়ে চলে যাবে, যেখানে তার হচ্ছে জীবন সংখ্যার থেকে যায় আর কি, জীবন আর মৃত্যুর মাঝখানে হয়তো বা সে চলে যেতে পারে। হ্যাঁ, সো ব্যাপারটা আসলে আমি যদি চিন্তা করি ব্যাপারটা এইরকমই। এখন কথা হচ্ছে যাদের লিভার ফেলিওর ডেভেলপ করে যায় বা লিভার ফেলিওর হয়ে যায় তাদের ক্ষেত্রে বাঁচার আশঙ্কা কি আসলেই আছে? তাদের ক্ষেত্রে বাঁচার আশঙ্কা আছে কি না, এটা আসলে আমরা ক্লিনিক্যালি অনেক কিছু প্যারামিটার দেখে আমরা এটা ঠিক করি যে তার আসলে কি লিভার ট্রান্সপ্লান্ট লাগবে, নাকি তার অন্য রিজেনারেটিভ বা ব্রিজিং থেরাপি যেটা আমরা দিয়ে থাকি সেটা লাগবে। আচ্ছা, তো যাদের এই অ্যাকিউট অ্যান্ড ক্রনিক লিভার ফেলিওরটা হয় তাদের শরীরে খুব তাড়াতাড়ি সেপসিস বা রক্তের যে সংক্রমণটা হয় এটা এত র্যাপিডলি প্রোগ্রেস করে যে এটাকে থামানোটা খুব কঠিন হয়ে যায়, যার কারণে এই রোগীগুলোর আপনার অর্গান ফেলিওর ডেভেলপ করে। অর্গান ফেলিওর আমরা কীভাবে বুঝবো? তার ব্রেন কাজ করে না, তার হার্ট কাজ করে না, তার কিডনি কাজ করা বন্ধ করে দেয়, তার ফুসফুস কাজ করা বন্ধ করে দেয়, তার সার্কুলেশন যে আস্তে আস্তে ডেটোরেট করতে থাকে। তাহলে ব্রেন কাজ করে না, এটা আমি কীভাবে বুঝবো? রুগীটা কোমায় চলে যাবে বা অজ্ঞান হয়ে যাবে, যেখান থেকে তাকে আসলে খুব সহজে নাড়া দিয়ে জাগানো যায় না। এই রুগীটার কিডনির যে ফেলিওর হচ্ছে বা ডিসফাংশন হচ্ছে সেটা কীভাবে বুঝবো? সেটা আমরা রক্তের কিছু প্যারামিটার দেখে বুঝতে পারি। এই রুগীটার হার্ট যে ভালো করে কাজ করছে না সেটা কীভাবে বোঝা যায়? তার নাড়ির গতি এবং তার রক্তচাপ কমতে থাকে, এবং তাকে আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে ওষুধের মাধ্যমে তার রক্তচাপটা বাড়ানোর চেষ্টা করা হয়। এই রোগীটার ফুসফুস কাজ করছে না, তখন তাকে আমাদের ভেন্টিলেটরে দেওয়া লাগে। তখন একটা মানুষকে যখন আপনি কৃত্রিমভাবে বাইরে থেকে অনেকগুলো সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, সেই মানুষটার জন্য লিভার ট্রান্সপ্লান্ট যদি জোগাড় করতে যান, হ্যাঁ, এটা আসলে লিভার ট্রান্সপ্লান্টে আমি যাব, এই ইন্টারভেলটার মাঝখানে এই রোগীটা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ঠিক আছে, সো সব
যখনই এই পেশেন্টগুলোর লিভার মানে অর্গান ফেলিওর ডেভেলপ করে যায়, তখনই এই পেশেন্টগুলোর আসলে লিভার ট্রান্সপ্লান্টে যাওয়ার মতো অবস্থা থাকে না এবং তাদের মৃত্যুর ঝুঁকি আসলে অনেক বেশি থাকে এবং আমরা ধরেই নিই এই পেশেন্টগুলোকে আমরা বাঁচাতে পারবো না। এখন আমি যদি জিজ্ঞেস করি এই লোকটাকে বা এই ভদ্রলোক, ওনার যে ফ্যাটি লিভার ছিল, উনি যদি এটা নিজে থেকেই চিকিৎসকের শরণাপন্ন হতেন, একজন ভালো লিভার বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতেন, বা তাকে যেরকম চিকিৎসা দেওয়া হতো সেটা যদি উনি নিতেন, কারণ এখন স্থূলতা, ওজন বেশি, ডায়াবেটিস, এগুলোর জন্য অনেক ভালো ভালো চিকিৎসা বের হয়েছে। কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞান কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছে নতুন নতুন উদ্ভাবনী বা ওষুধ নিয়ে আসার জন্য। হ্যাঁ, তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে উনি কি চাইলে এটা থেকে ভালো থাকতে পারতেন? হ্যাঁ, চাইলেই ভালো থাকতে পারতেন। হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের সংক্রমণ যে ওনার হয়েছে, এটা থেকে উনি চাইলেই এটাকে প্রতিরোধ করতে পারতেন? অবশ্যই পারতেন। ইনফ্যাক্ট যারা প্রপার হাইজিন মেনটেন করে, যারা প্রপার স্যানিটেশন মেনটেন করে, হ্যাঁ, যারা কন্টামিনেটেড ওয়াটার বা খাবারটা বা পানিটা গ্রহণ করছেন না, তাদের কিন্তু এই ভাইরাসটা দিয়ে কখনো জন্ডিস হয়ও না। আর জন্ডিস আসলে একটা রোগের উপসর্গ মাত্র। শরীরে এমনও অনেক রোগ আছে শরীরে, আমাদের শরীরে এমন অনেক রোগ হয় যে রোগগুলোর উপসর্গ হিসেবে কিন্তু জন্ডিস প্রকাশ পায়, বাট ওই রোগটা কিন্তু লিভারের না। রক্তের সংক্রমণ হয়েও জন্ডিস হতে পারে, অনেক কারণ আছে, হাজারো কারণ আছে। হ্যাঁ, এবং আমি যদি বলি, আমাকে যদি বলা হয় যে চাইলেই এই তিনটাই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, এই তিনটাই প্রতিরোধযোগ্য। এটা আপনি চাইলেই প্রতিরোধ করতে পারেন। আমি যদি চাই আমার ফ্যাটি লিভার হবে না, আমি ওইভাবে ডিসিপ্লিন লাইফ মেনটেন করে চলবো, তাহলে কিন্তু ফ্যাটি লিভার হবে না। হ্যাঁ, কিছু কিছু এক্সেপশনাল কিছু কারণ আছে, এগুলো নিয়ে এখনও গবেষণা হচ্ছে। আমি যদি চাই যে আমার শরীরে হেপাটাইটিস এ আর ই এর জীবাণুগুলো আমার শরীরে না যাক, তাহলে আমাকে কী করতে হবে? আমি অনিরাপদ জায়গায় খাবো না, অনিরাপদ পানি খাবো না, বা আমি হোমমেড ফুড ছাড়া খাবো না, বা আমি সবসময় বাসা থেকে একটা ওয়াটার বোতল সাথে নিয়ে বের হব, তাহলে এগুলো প্রতিরোধ করা সম্ভব। এখানে কিছু কিছু প্রশ্ন চলে আসে, তাহলে প্রপার হাইজিনে প্রপার স্যানিটেশনটা কি? প্রপার হাইজিনে প্রপার স্যানিটেশন হচ্ছে আপনি প্রতিবার বাথরুম থেকে আসার পর ভালোভাবে হাতটা ওয়াশ করবেন, হাতের নখ ছোট রাখবেন, নখ দিয়ে দাঁতে কাটবেন না, বা নখ কখনো মুখে না দেওয়ার চেষ্টা করবেন, খাবার পানিটা পরিশোধিত কিনা সেটা চেষ্টা করবেন। সো এখানে বেসিক্যালি কিছু প্রশ্ন চলে আসে। আমরা বাসায় যে পানির ফিল্টার ব্যবহার করি, এই ফিল্টারগুলো থেকে এই ভাইরাসগুলো নষ্ট হয়। এই ফিল্টারগুলোতে এই ভাইরাস নষ্ট হতে পারে যদি আপনি জানেন যে আপনি যে বাসায় ওয়াটার পিউরিফায়ারটা ব্যবহার করছেন, এটা কোন মেকানিজমে আপনার ওয়াটারটাকে পিউরিফাই করছে। যদি এটা এরকম হয় যে আল্ট্রাভায়োলেট ফিল্ট্রেশন বা হচ্ছে রিভার্স অসমোসিস মেকানিজমে কাজ করে, তাহলে কিন্তু সাধারণত এই ভাইরাসগুলো ফিল্ট্রেশন হয়ে যায়। আর যেই ফিল্টারগুলো কার্বন বা সেডিমেন্টেশন, এই কার্বন পেপার বা সেডিমেন্টেশন এই মেকানিজমগুলো ফলো করে, তাহলে কিন্তু এই ভাইরাসগুলো নষ্ট হয় না সাধারণত, কারণ এই ভাইরাসগুলো এতটা ক্ষুদ্র থাকে যে পিউরিফায়ারের ভেতর দিয়ে পিউরিফিকেশনের আগেই পানির সাথে মিশে যায়। তো তাহলে উপায় কি? উপায় হচ্ছে যাদের ভালো পিউরিফায়ার কেনার সামর্থ্য নাই, তারা কি করবে? আপনি সিম্পলি পানিটাকে ফুটিয়ে খাবেন। রোলিং বয়েল যেটাকে আমরা বলি, পানি উতরানোর যেটা, হ্যাঁ, এটা যদি আপনি ঠিকভাবে ফুটিয়ে পানি খেতে পারেন, তাহলে কিন্তু এটা উচ্চ তাপে ভাইরাসগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবং এ এবং ই দুটোই কিন্তু উচ্চ তাপমাত্রা নষ্ট হয়ে যায়। মাইক্রোওয়েভ ওভেনে যদি আপনি খাবারটা গরম করেন, তাহলে কিন্তু এই ভাইরাসটা নষ্ট হয়ে যায়। এটা খুব সিম্পল ব্যাপার। বা পানি কিছু না, পানিকে যদি শুধুমাত্র ক্লোরিনেশনের মাধ্যমেও জীবাণুমুক্ত করা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ভাইরাসটা নষ্ট হয়ে যায়। সো দেখেন কতটা ইজিলি ভাইরাসটাকে নষ্ট করা হয়। তো এখন প্রশ্ন আসতে পারে কি, হেপাটাইটিস এর কি ভ্যাকসিন নাই? ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিনগুলো কিছু কিছু কন্ডিশনে দেওয়া হয় এবং আমাদের দেশেও পাওয়া যায়, বাচ্চাদের জন্যও পাওয়া যায়, প্রাপ্তবয়স্কদের জন্য পাওয়া যায়। এই ভাইরাসের কি ভ্যাকসিন নাই? না, এই ভাইরাসের ভ্যাকসিন এখনও পর্যন্ত আমাদের দেশে নাই। হ্যাঁ, এটা চীনে একটা সময় ট্রায়াল হয়েছিল, এখনও পর্যন্ত এটা আমাদের দেশে বা অন্য কোনো দেশে কিন্তু এটা অ্যাভেলেবেল না। তো আমরা আসলে যে রোগগুলো নিজেরা প্রতিরোধ করতে পারি, সেই রোগগুলো কিছু কিছু রোগ আপনি চিন্তা করেন, হেপাটাইটিস এ বা ই বাদ দিয়ে অনেক রোগ আছে যেটা খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে ছড়ায়। হ্যাঁ, সো শুধুমাত্র যে এ আর ই নিয়ে কথা বলছি সেটা না। এখন যেহেতু গ্রীষ্মকাল, এখন এই রোগের প্রাদুর্ভাবটা কিন্তু অনেক বেশি
হবে সামনে বা হচ্ছেও। হ্যাঁ, আমরা চেম্বারে যখন রুগীরা আসেন ARE ভাইরাসে আক্রান্ত হয়ে, যখন জন্ডিস উপসর্গ নিয়ে আসেন, যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে ওনাদের হেপাটাইটিস হয়েছে সেটা A ভাইরাস দিয়ে বা E ভাইরাস দিয়ে, যখন ওনাকে প্রশ্ন করা হয় যে আপনারা কি বাসায় পানি ফুটিয়ে খান, তখন ওনারা আসলে এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকেন, তখন আসলে আমরাই বিব্রত হয়ে যাই যে পানি ফুটিয়ে এখনও পর্যন্ত মানুষ পানি ফুটিয়ে খেতে হয়, পানিটাকে পরিশোধিত করতে হয়, এটাই জানেন না। হ্যাঁ, খাবারের ব্যাপারে যারা বাসায় পার্সোনালি খাবার মানে বাসায় রান্না করা হয়, তাদের আসলে খাবারের সংক্রমণটা কম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যারা বাইরে খাবার উৎপাদন করা, খাবারটাকে প্রক্রিয়াজাতকরণ করা, খাবারটাকে প্যাকেজ করা, তারপর হচ্ছে খাবার হোটেলে যারা হ্যান্ডেল করছেন, তাদের আসলে হাইজিনটা মেনটেন করতে হয় বা হবে। সো আমি আসলে অনেক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আসলে ইনফরমেশানটা শেয়ার করার জন্য যে শেয়ার করার ব্যাপারটা এরকম না, এটা আসলে খুবই দুঃখদায়ক যে কিছু কিছু রোগের সৃষ্টির জন্য আমরা আসলে নিজেরাই দায়ী। সো আমি আশা করব আমার ভিডিওটা দেখার পর আপনারা আপনাদের জায়গা থেকে সচেতন হবেন, এবং আমি একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে আমি আমার অবস্থান থেকে আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।